হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 2022 সালে মাধ্যমিকের যে টেস্ট পেপার দেওয়া হয়েছে, সেই টেস্ট পেপারে তোমাদের তেঁতুলবাড়ি যতীন্দ্র নারায়ণ বিদ্যা মন্দিরের যে সেটটা দেওয়া আছে ম্যাথমেটিক্সের, অর্থাৎ পেজ নাম্বার হচ্ছে 295, এই সেটের তোমাদের 1 নাম্বার এবং 2 নাম্বারের সমস্ত উত্তরগুলো বলবো। অর্থাৎ কোশ্চিন নাম্বার 1, 2, 3 এবং 4 দাগ অবধি সমস্ত অঙ্কের উত্তরগুলো অঙ্কের করব। আর তোমরা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই ধরনের সমস্ত উত্তরগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো তোমাদের অনেকগুলো সেটই উত্তর দেওয়া হয়েছে, তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকেও চাইলে দেখে নিতে পারো, কিংবা চ্যানেলে গিয়ে চ্যানেল প্লেলিস্ট থেকে তোমরা উত্তরগুলো চাইলে দেখে নিতে পারো। তো চলে আসো একের দাগেরটা কি বলেছে। একের দাগের একটা, বার্ষিক 4% হার সুদে এম বছরের সবৃদ্ধি মূল n টাকা হলে আসল হবে কত? তার উত্তরটা দেখে নাও। তাহলে লিখবে, ধরি আসল সমান পি, অর্থাৎ মোট সুদ সমান পি এম ইন্টু 4/100, 4 বছর বলেছিল। তাহলে সুদ আসল কত হচ্ছে পি প্লাস পি ইন্টু 4m/100। তাহলে আমরা পেয়ে গেলাম পি কমন নিয়ে নিলে 1 প্লাস 4m/100 সমান, এটা সরল করা হচ্ছে, তাহলে 100 প্লাস 4m ডিভাইডেড বাই 100। শর্তানুসারে n সমান পি অফ 1 প্লাস পি অফ 100 প্লাস 4m/100। তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি পি সমান, তাহলে কত পাচ্ছি না 100n ডিভাইডেড বাই 100 প্লাস 4m। পি সমান n সমান যদি এটা হয় তাহলে পি সমান এটা হবে। তার মানে দেখো এই অপশনটা আছে তোমাদের বিতে আছে, দেখো 100n ডিভাইডেড বাই 100 প্লাস 4m টাকা। এরপরে চলে আসো দুইয়েরটা, একটি ব্যবসায় অনিল 36,000 টাকা ও অনাদি 9 মাসের জন্য 20,000 টাকা খাটান। উভয়ের লাভের অংশ সমান হলে অনিলের টাকা যে সময়ের জন্য খাটানো হয়েছিল তা হলো। তার উত্তরটা দেখে নাও। তা লিখবে, ধরি অনিলের টাকা খেটেছিল x মাস। তাহলে আমরা লিখতে পারি, তাহলে 36,000 ইন্টু এক্স ইজিক্যালস টু 20,000 ইন্টু 9, কারণ এর তো 9 মাস খেটেছিল আর এর এক্স ধরে নিচ্ছি। বা আমরা লিখতে পারি 36,000 ইন্টু এক্স ডিভাইডেড বাই 20,000 ইন্টু 9 ইজিক্যালস টু 1/1, কারণ দুজনের লভ্যাংশটা সমান ছিল। তাহলে x/5 সমান 1 পাচ্ছি, মানে x এর মানটা 5 পেয়ে যাচ্ছি। বুঝতে পেরেছো? তার মানে অ্যান্সারটা হয়ে গেল বি এরটা, x সমান 5 মাস। এরপর চলে আসো তিনের দাগেরটা, x স্কোয়ার প্লাস 5x প্লাস b সমান 0 সমীকরণের বীজ দুটি 3-এর 2 ও -2 হলে a ও b এর সম্পর্ক হবে। তো দেখে নাও। তাহলে লিখবে x স্কোয়ার প্লাস 5x প্লাস b সমান 0 সমীকরণের বীজ দুটি 3-এর 2 ও -2। এবার এই সমীকরণে একবার 3-এর 2 বসাবো আর একবার -2 বসাবো। তাহলে 3-এর 2 বসাচ্ছি প্রথমে, তাহলে a অফ 3-এর 2 হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু x এর জায়গায় 3-এর 2 প্লাস b সমান 0। তো এখান থেকে তাহলে পেয়ে গেলাম a 3-এর 2 মানে 3 3 9 আর 2 দিয়ে 4, তাহলে 9a বাই 9a স্কোয়ার বাই 4 প্লাস এখানে তাহলে কত পাচ্ছি দেখো 9a/4, আর এখানে পাচ্ছি 3×5=15/2 প্লাস b ইজিক্যালস টু 0। তাহলে নিচে 4 লসাগু হলো, তাহলে উপরটা পাচ্ছি দেখো 9a প্লাস এখানে আছে 2 2 4, 15 2 30, 30 প্লাস এখানে হচ্ছে 4b ইজিক্যালস টু 0, বা 9a প্লাস 4b প্লাস 30 ইজিক্যালস টু 0। তার মানে এখানটা পেয়ে গেলাম 9a প্লাস 4b 30 এর দিকে পাঠালে ইজিক্যালস টু -30। এবার -2টা x এর জায়গায় বসাবো, তাহলে -2টা বসালে কত পাচ্ছি দেখো a ইন্টু -2 এর হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু -2 প্লাস b ইজিক্যালস টু 0। এখান থেকে পেয়ে যাচ্ছি তাহলে -2 এর হোল স্কোয়ার মানে 4, 4a -2 মানে 10, এখানে পাচ্ছি প্লাস b ইজিক্যালস টু 0, বা 4a প্লাস b ইজিক্যালস টু 10, মাইনাসের দিকে চলে আসলে প্লাস 10 হয়ে গেল। বুঝা গেল? তাই এটা 2 নম্বর। তো প্রথমে এটা বের করলাম 1 নম্বর ইকুয়েশন, তারপর এটা করলাম 2 নম্বর ইকুয়েশন। এবার কি লিখছি দেখো, এখন 1 নম্বর মাইনাস 2 নম্বর গুণিত 4 করে পাই। তাহলে 1 নম্বরে এটা ছিল, এর থেকে এটা সঙ্গে 4 গুণ করে বিয়োগ করব। তাহলে দেখো এটা ছিল 1 নম্বরে 9a প্লাস 4b সমান -30, আর এর সঙ্গে 4 গুণ করলে 4 4 16a প্লাস 4b আর 4 10 40, এটা হয়েছে এখানে লিখেছি। এবার এটা বিয়োগ করছি, বিয়োগের জন্য এখানে মাইনাস চিহ্ন বসিয়েছি। তাহলে 4b কেটে গেল, এখানে পাচ্ছি দেখো -16a প্লাস 9a, তার মানে -7a, আর এখানে পাচ্ছি -40 -30 মানে -70। তাহলে -7 সমান -70 হলে a সমান হচ্ছে 70/7 মানে 10। বোঝা গেল? এবার যে কোনো একটা ইকুয়েশনে আমরা এর মানটা বসিয়ে দিলে বি এর মানটা পেয়ে যাবো। তাহলে এ বি এর মধ্যে রিলেশনটাও তাহলে পেয়ে যাবো। বোঝা গেল? তাহলে দেখো এখানে দেখো এই ইকুয়েশনটা ছোট ছিল, 4a প্লাস b ইজিক্যালস টু 10, এখানে বসিয়ে দেবো। তাহলে 4a প্লাস b, তাহলে এর জায়গায় বসাচ্ছি 10, তার মানে 40 প্লাস b সমান 10। বোঝা গেল? দেখো 4 ইন্টু 10 প্লাস b সমান 10, বা b সমান 10 মাইনাস 40 মানে -30। তাহলে এখান থেকে a b এর মধ্যে একটা রিলেশন পাওয়া যাচ্ছে দেখো, অতএব 3a প্লাস b সমান হচ্ছে 3 ইন্টু 10 -30 মানে 0। তাহলে ইকুয়েশনের সম্পর্কটা কত হবে দেখো, 3a প্লাস b সমান 0। দেখো এই অপশনটা আছে সি এরটা, 3a প্লাস b সমান 0।
আশা করি এটা বুঝতে পেরেছো। তো চলো এরপর 4 দাগেরটা দেখে নাও। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এবি ব্যাস ও পি বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু, কোণ এ ও পি সমান 120 ডিগ্রি হলে কোণ পিবিও এর মান কত? তো দেখে নাও। তো জ্যামিতির অঙ্ক থাকলে আগে সুন্দর করে ছবিটা এঁকে নিবে, তাহলে এটা খুব ইজিলি করতে পারবে। তাহলে দেখো এখানে বলে দেওয়া আছে কোণ এ ও পি সমান 120 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা এ ও পি, এই কোণটা 120 ডিগ্রি বলে দেওয়া আছে। কোণ বি ও পি, এটা তাহলে কত হবে? এটা একটা সরলরেখা, মানে মোট হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি মানে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। অতএব ওপি সমান ওবি, এটা তো ওপি সমান ওবি দেখতেই পাচ্ছ, ও থেকে পি আর ও থেকে বি সমান, কারণ এটা হচ্ছে এর ব্যাসার্ধ, তো এই দুটো সমান, সেটা এখানে লেখা আছে। অতএব কোণ ও পিবি সমান কোণ ও পি, এই কোণটা সমান এই কোণটা আমরা বলতে পারি, যেহেতু এটা ব্যাসার্ধ। অতএব কোণ ও পিবি প্লাস কোণ পিবিও সমান, তাহলে ও পিবি কোণটা হচ্ছে ও পিবি অর্থাৎ এই কোণটা, প্লাস বি কোণটা অর্থাৎ এই কোণটা পিবিও সমান কত আমরা লিখতে পারি? 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তার মানে 120 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ মিলে 120 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা লিখছি 2 ইন্টু পিবিও সমান 120 ডিগ্রি, পিবিও 2 ইন্টু পিবিও মানে 120 ডিগ্রি, বা পিবিও সমান 120 ডিগ্রি বাই 2 মানে 60 ডিগ্রি। তার মানে অ্যান্সার হচ্ছে তোমাদের বি এরটা। এরপর চলে আসো 5 দাগেরটা। এ বিসি ত্রিভুজের কোণ এ সমকোণ, এ থেকে বিসি বাহুর উপর এডি লম্ব টানা হলো যদি এবি ইস টু এসি সমান 3:4 ও এডি সমান 8 সেন্টিমিটার হয়, তবে বিডি এর দৈর্ঘ্য হবে। তো উত্তরটা দেখে নাও। তাহলে দেখো এখানে এটা 4:3, অ্যাকচুয়ালি এটা 4 সেন্টিমিটার বা এরকম কিছু না, এটা 4x বা ধরো 3x, হ্যাঁ এটা অনুপাতে আছে, আর এটা দেওয়া আছে 8 সেন্টিমিটার। তো ছবিটা এঁকে নিলে এটা বুঝতে পারবে। এখানে দেখো এডি লম্ব বিসি, এডি এর সাথে অর্থাৎ এটার সঙ্গে এটা লম্ব হয়ে আছে, আবার এসি বাই এবি অর্থাৎ এইটা ডিভাইডেড বাই এটা ইজিক্যালস টু আমরা বলতে পারি এডি ডিভাইডেড বাই বিডি, এডি ডিভাইডেড বাই বিডি, কারণ এটা 90 ডিগ্রি ছিল, এটার সঙ্গে সদস্য হচ্ছে এটা। এই ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজটাকে আলাদা করে আনলে এই ব্যাপারটা কিরকম হতো? এই ত্রিভুজটাকে এরকম হতো। এটা কত ছিল দেখো, এই যে এই ডিটা এখানে আসলো, এই বিটা এখানে আসলো, এই এটা এখানে আসলো, বোঝা গেল? তাহলে এডি সমান ছিল 8 আর এবি সমান ছিল 3, এটা হচ্ছে। তাহলে দেখো এবার এসি বাই এবি, এসি ডিভাইডেড বাই এবি, এসি বাই এবি সমান এটার ক্ষেত্রে বলবো এডি বাই এটা, এডি বাই বিডি। বা বিডি সমান তাহলে কত পাচ্ছি দেখো, তাহলে এসি বাই এবি এখানে মানটা যদি বসিয়ে দিই, এসি বাই এবি অর্থাৎ এসির মান 4 আর এবির মান ছিল 3, তাহলে 4 এর 3 সমান এডি বাই এবি, বা বিডি সমান পেয়ে যাচ্ছি আমরা এডি ইন্টু 4 এর 3, এডি ইন্টু 3 এর 4, উল্টে যাবে যেহেতু বিডিটা উপরকে নিয়ে যাচ্ছে, তাহলে এটা উল্টে গেল। তার মানে আমরা পেয়ে গেলাম এডির মান তো বলেই দেওয়া আছে, এডি সমান 8 সেন্টিমিটার, তাহলে 8 ইন্টু 3 এর 4 মানে 6 সেন্টিমিটার, 4 2 8, 2 3 6, 6 সেন্টিমিটার। অর্থাৎ দেখো ডি এরটা হচ্ছে রাইট অ্যান্সার, 6 সেন্টিমিটার। এর পরেরটা দেখো, অর্থাৎ 6 দাগেরটা, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান এস ও কর্ণের দৈর্ঘ্য সমান ডি হলে কোনটা সঠিক হবে? তো দেখে নাও। দুই কণকের বাহুর দৈর্ঘ্য সমান এ একক, সমগ্রতলের ক্ষেত্রফল এস সমান 6a স্কোয়ার, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য ডি সমান কত হবে? √3 ইন্টু বাহু, তাহলে √3a, বা এ সমান তাহলে কত পাচ্ছি? ডি বাই √3। এবার এস সমান কত? এস সমান 6a স্কোয়ার, এই এর জায়গায় আমরা মানটা বসিয়ে দেবো, তাহলে এস সমান 6a স্কোয়ার সমান 6 ইন্টু এর জায়গায় ডি বাই 3 √3 হোল স্কোয়ার, তার মানে পেয়ে যাচ্ছে 6 ইন্টু ডি স্কোয়ার ডিভাইড বাই √3 স্কোয়ার মানে 3, তাহলে 3 2 6, তার মানে 2d স্কোয়ার, কারণ অপশনটা হচ্ছে এস সমান 2d স্কোয়ার, অর্থাৎ দেখো এস সমান 2d স্কোয়ার, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে শূন্যস্থান পূরণ আছে। একা দাগেরটা, 3 মাস অন্তর দেয় পি টাকার বার্ষিক r% সুদের হারে n বছরে সম চক্রবৃদ্ধি হবে। তো উত্তরটা লিখবে 3 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদ হলে প্রতি বছর পর্বের সংখ্যা সমান 12/3 সমান 4, অতএব n বছরে পর্বের সংখ্যা সমান 4n, প্রতি বছরে যদি 4 হয় তাহলে n বছরে কত হবে? 4n। ত্রৈমাসিক সুদের হার r/4%, অতএব সমূল চক্রবৃদ্ধি সমান p(1 + r/4 / 100 এর হোল টু দি পাওয়ার 4n, কারণ r/4% ছিল, তার মানে r/4 / 100 হোল টু দি পাওয়ার 4n, কারণ n বছরে পর্বের সংখ্যা 4n ওই জন্য হোল টু দি পাওয়ার 4n হয়েছে। তাহলে আমরা লিখবো সমান p(1 + r/400 হোল টু দি পাওয়ার 4n), এটাই অ্যান্সার। এরপরে চলে আসো দুইয়েরটা কি বলছে।
এ এর 2/3 সমান বি এর 75% সমান সি এর 0.6 হলে A:B:C সমান কত? তো দেখে নাও, এ এর 2/3 সমান বি এর 75% সমান সি এর 0.6 হলে আমরা লিখতে পারি 2a divided by 3 is equals to b into 75 100 is equals to c into 6 by 10, 0.6 মানে 6/10, বা এখান থেকে পাচ্ছি দেখো a into 2/3 is equals to b into 3/4, কাটাকাটি করেছি এটা, তাহলে 3/4, আর এটা কত পাচ্ছি দেখো c into 6/10 মানে এটা 3/5, কাটাকাটি করতে 3/5 হয়েছে 2 দিয়ে, তাহলে এটা সমান আমরা ধরে নিচ্ছি কে। এবার এখান থেকে পেয়ে যাচ্ছি তাহলে কত, a into 2/3 সমান কে ছিল, তাহলে a সমান কত পাচ্ছি, a সমান তার মানে 3/2 কে, b সমান পেয়ে যাচ্ছি আমরা 4/3 কে, আর c সমান আমরা পেয়ে যাচ্ছি 5/3 কে, এটা লেখা হয়েছে। অতএব A:B:C সমান আমরা যদি করি তাহলে পাচ্ছি আমরা কে গুলো অনুপাতে কেটে যাবে, কে তাহলে 3/2 4/3 5/3, এটা পেলাম। এবার 2 3 3 লসাগু করবো আমরা, তাহলে লসাগু করলে 6 পাচ্ছি, তাহলে 3/2 গুণিত 6 4/3 গুণিত 6 5/3 গুণিত 6, তার মানে এটা আমরা পেয়ে যাচ্ছি 2 3 6 3 3 9 একই রকম ভাবে 3 2 6 2 4 8 আর 3 2 6 2 5 10, তার মানে 9:8:10, এটাই অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, আর এবার দেখে নাও। তো এইভাবে তোমরা টুকে নাও। এরপর চলো 2 এর দাগের 3-এরটা কি বলছে। 2 এর দাগের 3-এরটা বলছে √2x সমান 64 হলে x এর মান হবে। দেখে নাও, তাহলে √2x সমান আমরা বলছি 64, তো 64 কে লেখা যায় 2⁶। তো এখানে দেখো রুট আছে, রুটটাকে আমরা তুলবো, রুটটাকে তোলার জন্য কি করবো, স্কোয়ার করবো, তাহলে √2x এর যদি স্কোয়ার নিই তাহলে এখানেও আমরা 2⁶ এর স্কোয়ার নিতে হবে, তার মানে এখানে পেয়ে গেলাম আমরা 2⁵x সমান 2⁵12, 6 দিয়ে 12 হয়ে গেল, তো 2⁵12, তাহলে 2 মিলছে, তার মানে x এর মান হচ্ছে 12, অর্থাৎ x সমান 12, এটাই অ্যান্সার। এরপর 2 এর দাগের 4-এরটা কি বলছে দেখো, বৃত্তস্থ সামান্তরিক একটি, এটা অবশ্যই হবে আয়তক্ষেত্র, বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র। এরপর 2 এর দাগের 5-এরটা, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ, এটা হবে সূক্ষ্মকোণ। তো তোমাদের এটা এই দুটোই প্রবলেম দেখো, প্রয়োগ নম্বর 5 যেটা আয়তক্ষেত্রের উত্তরটা হচ্ছে 4-এরটা, পেজ নম্বর 167 টেক্সট বই, চাইলে এখান থেকে একটু পড়ে নিতে পারো, তো জায়গাটা সম্বন্ধে এই সম্বন্ধে আমাদের একটু অভিজ্ঞতা হয়ে যাবে। আর 2 এর দাগের 5-এরটা এটা তোমাদের পেজে 136 টেক্সট বই হচ্ছে 136 নম্বর পেজ, প্রয়োগ নম্বর 16 এটা দেওয়া আছে, এখানটা একটু চাইলে পড়ে নিতে পারো। এরপর চলে আসো 2 এর দাগের 6-এরটা। 2 এর দাগের 6-টা কি বলছে, একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের সমতলের সংখ্যা কত হবে, এটা অবশ্যই 2টি হবে, কারণ দেখতে পাচ্ছি দুটো সমতল, উপরে একটা নিচে একটা, দুটো হবে। এরপর চলে আসো 3 এর দাগের কি বলছে, সত্য মিথ্যা 1-এরটা, অংশীদারিগণ নিজ মূলধন যদি সমান সময়ে ধরে ব্যবসায় নিয়োজিত করে তবে তাকে মিশ্র অংশীদারি কারবার বলা হয়, এটা অবশ্যই মিথ্যা। তোমরা টেক্সট বইয়ে পেজ নাম্বার 2 একটু এই জায়গাটা পড়ে নিতে পারো। এরপর 3 এর দাগের 2-এরটা কি বলছে, একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির প্রতি বছর 10% হ্রাস পায়, 2 বছর পরে দ্রব্যটির মূল্য 80 টাকা। তো এখানেও তাহলে বর্তমান মূল্য হচ্ছে 100 টাকা, 2 বছর পরে মূল্য 100 অফ 1 - 10/100 হোল টু দি পাওয়ার 2, 2 বছর পর্যন্ত ওই জন্য হোল টু দি পাওয়ার 2 হয়েছে, তার মানে 100 অফ 0 0 কেটে গেল, তার মানে 1 - 1 10, এটা করলে আমরা পেয়ে যাবো 10 - 1/10 এর হোল স্কোয়ার, তার মানে পেয়ে যাচ্ছে 100 গুণিত 9/10 গুণিত 9/10, সেটা করেছি, তো 0 0 কেটে গেল, এখানে 0 কেটে, তার মানে 9 81 বাই নিচে পাচ্ছি 1 1, তার মানে 1, তার মানে 81 টাকা হচ্ছে, কিন্তু এখানে দেখো কোয়েশ্চেনে কি আছে, দেখো কোয়েশ্চেনে লেখা আছে 80 টাকা, তার মানে এটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, এরপর চলো 3 এর দাগের 4-এরটা। 3 এর দাগের 4-এরটা কি বলছে দেখো, y সমানুপাতিক 1/x হলে y/x সমান অশূন্য ধ্রুবক। তো দেখো তোমাদের এখানে একটা অঙ্ক রয়ে গিয়েছিল 3 এর দাগের 3-এরটা, 3x² + 2m - 1 × x প্লাস m + 2 = 0 সমীকরণটির বীজদ্বয়ের সংখ্যামান সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হলে m এর মান হবে হাফ। তো উত্তরটা দেখে নাও, ধরি 3x² + 2m - 1 × x প্লাস m + 2 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, তাহলে আমরা লিখতে পারি অতএব আলফা প্লাস বিটা সমান -b/a অর্থাৎ -2m - 1 / 3, এটা লেখা হয়েছে। তো এখানে দেখো
দুটো বীজ বলেছে সমান এবং বিপরীত, তার মানে আমরা আলফা সমান মাইনাস বিটা ধরে নিয়েছি, যেহেতু সমান ও বিপরীত বলেছে। তাহলে আলফার জায়গায় মাইনাস বিটা বসিয়ে দিলাম, তার মানে পেয়ে যাচ্ছি আমরা মাইনাস বিটা প্লাস বিটা ইজ ইকালস টু মাইনাস 2m - 1/3। তো প্লাস আর মাইনাস কেটে গেল, শূন্য হয়ে গেল, তার মানে মাইনাস 2m - 1/3 সমান 0, বা 2m - 1 সমান 0, বা 2m সমান 1, বা m সমান হাফ। তো এটা তোমাদের কোশ্চেনে হাফই বলা ছিল, এটা হাফ হবে, তার মানে এটা সত্য। বোঝা গেল। এরপর 3 থেকে 4 কি বলছে দেখো, y সমানুপাতিক 1/x হলে y/x সমান অশূন্য ধ্রুবক। তো উত্তরটা দেখে নাও, y সমানুপাতিক 1/x বা y সমান k/x, যেখানে k হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে আমরা বলতে পারি কোনাকুনি গুণ হবে x y সমান k, তার মানে এটা হয়ে গেল তোমাদের মিথ্যা। এরপর চলো 5 দাগেরটা, একটি বৃত্তের অন্তঃস্থ একটি বিন্দু P, বৃত্তে অঙ্কিত স্পর্শক P বিন্দুগামী নয়। তো এটা অবশ্যই হবে সত্য, কারণটা কি দেখে নাও। দেখো, এই বৃত্তের মধ্যে ভিতরে কোথাও যদি একটা বিন্দু থাকে, এখানেও যে কোনো জায়গায় একটা বিন্দু থাকে, সেটা কি স্পর্শক দিয়ে যাবে? কখনো যাবে না, কারণ স্পর্শক মানে এর পরিধির মধ্যে যে কোনো একটা পয়েন্টে হতে হবে, তার মানে এটা সত্য, ঠিক কথাই লেখা আছে, পি বিন্দুগামী হবে না। এরপর 6 দাগেরটা, কোন সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা x, তল সংখ্যা y, মাত্রা সংখ্যা z হলে x + y + z সমান 13। তো উত্তরটা দেখে নাও। তাহলে সমকোণী চৌপলের কর্ণ সংখ্যা x সমান 4, তল সংখ্যা y সমান 6, মাত্রা z সমান 3, অতএব x + y + z সমান 4 + 6 + 3, মানে করলে আমার পাচ্ছি 13। তার মানে এটা হচ্ছে সত্য, অর্থাৎ 3 দাগের 6টা হলো সত্য। এরপর চলে আসো 4 দাগের উত্তরগুলো। 4 দাগের কি বলছে, একটা বার্ষিক শতকরা কত হার সরল সুদে কোনো টাকার 10 বছরের সুদ সবৃদ্ধি মূল্যের 2/5 হবে? তো উত্তরটা দেখে নাও। ধরি আসল সমান p টাকা এবং সরল সুদের হার সমান 8%, অতএব 10 বছরের সুদ সমান p × 2/5 টাকা, তার মানে 2p/5 টাকা। তাহলে আমরা লিখতে পারি 2p/5 = ptr/100, অর্থাৎ p × 10 × r/100। তো এখান থেকে আমরা p কেটে গেল, তাহলে পেয়ে যাচ্ছি দেখো 10 একটা 0 0 কাটছে, তাহলে 5r কোনাকুনি গুণ 5r সমান 10 × 2 = 20, তার মানে r সমান 4%। তাহলে অতএব নির্ণয় সরল সুদের হার সমান 4%, এটা অ্যান্সার। তো চলো এরপর একটা দেখে নাও, অর্থাৎ 4 থেকে 2 চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল n বছরে দ্বিগুণ হলে কত বছরে তার 4 গুণ হবে? তো উত্তরটা দেখে নাও। ধরি আসল সমান p টাকা, বার্ষিক সুদের হার সমান 8%, সময় সমান n বছর, সবৃদ্ধি মূল তাহলে কত হবে, সবৃদ্ধি চক্রমূল সমান 2p টাকা, অতএব 2p = p of 1 + r/100 হোল টু দি পাওয়ার n। তো p কেটে গেল, তার মানে পেয়ে যাচ্ছি 2 = 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এটাকে 1 নম্বর দিয়ে দিলাম, এটা 1 নম্বর সমীকরণ। আবার ধরি আসল হচ্ছে y বছরে 4 গুণ হবে, আসলটা y বছরে 4 গুণ হবে, এটা আমরা ধরে নিচ্ছি, তাহলে আমরা লিখতে পারি 4 গুণ হয়ে যাচ্ছে মানে 4p = p of 1 + r/100, বছরটা y, তাহলে হোল টু দি পাওয়ার y। বা p তো কেটে গেল, তাহলে 4 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার, তাহলে 2 স্কয়ার = 1 + r/100 হোল টু দি পাওয়ার y। তো এই 2 এর মান তো আমরা বের করেছি, 2 এর মান হচ্ছে 1 + r/100 হোল টু দি পাওয়ার n। তো 2 এর জায়গায় লিখে দিচ্ছি তাহলে 1 + r/100 হোল টু দি পাওয়ার n, স্কয়ার যেমন ছিল বসিয়ে দিলাম, = 1 + r/100 হোল টু দি পাওয়ার y বাই 1, মানে 1 নম্বর সমীকরণটা কাজে লাগিয়ে এখানে মানটা বসিয়েছি, ঠিক আছে। তো এই জন্য এটা ব্র্যাকেটে লিখে দিবে। বা 1 + r/100 হোল টু দি পাওয়ার কত হচ্ছে, এটা হোল টু দি পাওয়ার 2n গুণ হয়ে গেল, সমান 1 + r/100 হোল টু দি পাওয়ার y। তো এটা মিলে যাচ্ছে, তার মানে আমরা বলতে পারি 2n সমান y, মানে y সমান 2n, অতএব নির্ণয় সময় সমান 2n বছর, এটাই উত্তর। এরপর 4 থেকে 3 কি বলছে দেখো, 4 থেকে 3, একটি যৌথ ব্যবসায় অশোক, অজয় ও অনুপের মূলধনের অনুপাত 1/2 = 1/3 = 1/4। 4 মাস পর অশোক তার অর্ধেক, দেখো এখানে ভালো করে বুঝো, 4 মাস পর অশোক তার অর্ধেক মূলধন তুলে নেয় ও আরো 4 মাস পর এত টাকা লাভ হলে, এই জায়গাটা একটু বুঝতে হবে, 4 মাস পর অশোক তার অর্ধেক মূলধন তুলে নেয় ও আরো 4 মাস পর এত টাকা লাভ হলে, তার মানে মোট কত হচ্ছে দেখো, মোট 8 মাস, তার মানে বাকি দুজনের কিন্তু 8 মাস করে টাকাটা খাটছে, আর এরও 8 মাস খাটছে, কিন্তু একটা অনুপাতে খাটছে। 4 মাসে প্রথমে অর্ধেক তুলে নিচ্ছে, বাকি অর্ধেকটা তার আর 4 মাস খাটছে, বোঝা গেল। আর এদের তো দুজনেরই 8 মাস করে, মানে অজয় আর অনুপ, এদের 8 মাস করে। তো এইভাবে এর উত্তরটা দেখো কিভাবে করবে। অশোক, অজয়, অনুপের মূলধনের অনুপাত 1/2 = 1/3 = 1/4, সাধারণ অনুপাতটা বের করে নেবো, তার মানে এদের লসাগু করবো, 2 3 4 লসাগু করলে 12, তো এটাকে 12 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দেবো, তার মানে পেয়ে যাচ্ছে আমরা 6:4:3, বোঝা গেল। এবার লিখবো, ধরি সাধারণ অনুপাত সমান x, অতএব অশোকের মূলধন সমান 6x টাকা, অজয়ের হবে তাহলে 4x টাকা, আর অনুপের হবে 3x টাকা, বোঝা গেল। এরপর অশোকের 6x টাকা খাটে 4 মাস,
কারণ আমরা দেখতে পেলাম অশোকের 6x টাকা খাটে 4 মাস। এরপর সে অর্ধেক টাকা তুলে নিচ্ছে, তার মানে কত আর বাকি থাকছে 6x/2 টাকা, অর্ধেক তুলে নিলে মানে 3x টাকা থাকছে, সেটা খাটছে আর 4 মাস। বোঝা গেল? তাহলে অশোকের 6x টাকা খাটে 4 মাস, এরপর আবার অর্ধেক তুলে নিলে তাহলে 6x/2 টাকা সেটা খাটবে আর অর্ধেক টাকা খাটবে 4 মাস, তার মানে 3x টাকা খাটে 4 মাস। অতএব অজয় ও অনুপের 3x ও 4x টাকা খাটে। এখান থেকে অজয় আর অনুপের কত পেয়েছিলাম, আগের পেজটা উল্টাচ্ছি, দেখো যেখানে ছিল অজয় আর অনুপ 4x আর 3x এদের দুজনে, ঠিক আছে, 4x অজয় আর অনুপের ছিল 3x, এগুলো খাটবে 8 মাস করে। অজয় ও অনুপের 3x ও 4x টাকা খাটে 8 মাস। অতএব অশোক, অজয় ও অনুপের লভ্যাংশের অনুপাত তাহলে কত হবে? এর ছিল 6x টাকা 4 মাস প্লাস আবার 3x টাকা খাটছিল 4 মাস, তা এই দেখো 4 4 8 মাস বুঝে গেল। এরপর ছিল অজয়, অজয় ছিল 3x টাকা সেটা 8 মাস, আর অনুপের ছিল 4x টাকা 8 মাস। তো অনুপাতটা করা হয়ে গেল। তাহলে পেয়ে গেলাম আমরা 4 × 24x প্লাস 12x ইস্টু 24x ইস্টু 32x, তার মানে 36x ইস্টু 24x ইস্টু 32x, তার মানে 9:6:8। এবার লিখবো 8 মাস পর লাভ হয়েছে কত, বলে দেওয়া হয়েছে যে 6072 টাকা। অতএব অশোকের লভ্যাংশ তাহলে কত, 6072, এর সঙ্গে গুণ করবো আমরা 9/23, কারণ 9 এই তিনটে যোগফল আনুপাতিক ভাগার, 9/23। তো এটা করলে আমরা পেয়ে যাচ্ছি 2376 টাকা। এটা অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 4 এর দাগে 4-এরটা। 4 এর দাগে 4-এরটা কি বলছে দেখো, x প্লাস √(x² - 9 = 9 হলে x মাইনাস √(x² - 9 এর মান কত? তো এটা দুটো প্রসেসে করা যাবে। প্রথমে এই প্রসেসটা দেখে নাও, আর একটা প্রসেস আর থেকে ছোট হবে, মানে খুবই ছোট হবে। তো x প্লাস √(x² - 9 = 9 বা x প্লাস √(x² - 9 এর হোল স্কয়ার সমান 9², বোথ সাইড আমরা স্কয়ার নিয়ে নিলাম, অর্থাৎ উভয় পক্ষে বর্গ করে পাই, ব্র্যাকেটে লিখতে পারো উভয় পক্ষের বর্গ করে পাই। বা এবার a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র ভাঙবো, তাহলে a স্কয়ার অর্থাৎ x² প্লাস 2 * x √(x² - 9 প্লাস √(x² - 9 এর হোল স্কয়ার ইকুয়ালস টু 81, মানে a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র ভাঙা হয়েছে। তার মানে পেয়ে গেলাম তাহলে x² প্লাস 2x √(x² - 9 প্লাস এটা হচ্ছে x² - 9 = 81, বা x² আর x² যোগ হলে 2x² প্লাস 2x √(x² - 9 = 81, মাইনাস 9টা এদিকে চলে গেলে প্লাস 9, বা 2x যদি কমন নিয়ে নিই তাহলে 2x এখানে পাচ্ছি x প্লাস এখানে হচ্ছে √(x² - 9 = 81 আর 9 যোগ করলে 90, বা 2x ইন্টু দেখো x প্লাস √(x² - 9 x প্লাস √(x² - 9 এর মানটা হচ্ছে 9, তো ওই জন্য এই জায়গাটার আমরা 9 বসিয়ে দিচ্ছি, তাহলে 2x * 9 = 90, যেহেতু x প্লাস √(x² - 9 = 9, বা x এর মানটা আমরা পেয়ে গেলাম 90/9, মানে x = 90/9 × 2 = 18, তার মানে এখান থেকে আমরা পেয়ে গেলাম x এর মানটা 5। ঠিক আছে, এবার দেখো আমাদের উত্তর চেয়েছিল x মাইনাস √(x² - 9 এর মান কত। তো এই জায়গায় x এর মানটা বসিয়ে দেবো, তাহলে x এর জায়গায় হয়ে গেল 5 মাইনাস √5² - 9, তার মানে 5 মাইনাস √25 - 9 সমান 5 মাইনাস √16, তাহলে 5 মাইনাস 4, কারণ 4 4 16, তার মানে পেয়ে যাচ্ছি 1, এটা অ্যান্সার। তো দেখো এত বড় অঙ্কটা জাস্ট এক লাইনেই হয়ে যাবে। সেটা কিভাবে হবে দেখো, তো আমাদের ছিল দেখো x প্লাস, তাহলে লিখে প্রদত্ত x প্লাস √(x² - 9 = 9। তো আমরা যদি বোথ সাইড এটা দিয়ে গুণ করি, অর্থাৎ x প্লাস √(x² - 9 ইন্টু x মাইনাস, এখানে প্লাস ছিল এখানে x মাইনাস √(x² - 9 গুণ করে দিই, তাহলে আমরা বলতে পারি 9 ইন্টু √(x মাইনাস √(x² - 9, এটা পেয়ে গেলাম। তো দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b আকারে চলে আসলো, তো a প্লাস b ইন্টু a মাইনাস b আকারে চলে আসলো, মানে আমরা কি লিখতে পারি a² - b², অর্থাৎ x² - b², অর্থাৎ মাইনাস অফ x √(² অর্থাৎ একটা লাইন করে দিচ্ছি x² - 9 এর হোল স্কয়ার। তো এটা সমান আমরা কত পেয়ে গেলাম 9 ইন্টু x মাইনাস √(x² - 9, এটা পেয়ে যাচ্ছি। বা এখানে কত পাচ্ছি দেখো x² মাইনাস করলে কত হচ্ছে, রুট আছে তো উঠে গেল, তার মানে হচ্ছে মাইনাস x² মাইনাস মাইনাসে প্লাস 9 = 9 √(x 9 = 9 এখানে যেটা পাচ্ছি আর কি x মাইনাস √(x² - 9, এটা পাচ্ছি। তো এখানে দেখো প্লাস x² মাইনাস x² কেটে গেল, তার মানে x মাইনাস
রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9 সমান 9/9। তাহলে এখানে পেয়ে গেলাম আমরা এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9 সমান 9/9 সমান 1। তাহলে দেখো এটা কত সহজে অঙ্কটা হয়ে যাচ্ছে 1। তো এইভাবে অঙ্কটা করতে পারো, এই মানটা 1 পাবো। আর এইভাবে যে প্রসেসটা আছে এইভাবেও করতে পারো, এখানেও কিন্তু 1ই পাবো। তো চলো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 4 দাগের 5এরটা কি বলছে। 4 দাগের 5, এ সমানুপাতিক 1/c ও c সমানুপাতিক 1/b হলে a ও b এর মধ্যে ভেদ সম্পর্ক নির্ণয় করো। তো উত্তরটা লিখবে a সমানুপাতিক 1/c বা a সমান k/c, যেখানে k হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, বা ac সমান k, এটা হচ্ছে 1 নম্বর দিয়ে দিলাম। আবার c সমানুপাতিক 1/b বা c সমান k1/b, যেখানে k1 সমান অশূন্য ভেদ ধ্রুবক। এবার লিখবো এখন c সমান k1/b 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, অর্থাৎ দেখো এই c এর মানটা পেয়েছি, এই যে c এর মানটা, এই c এর মানটা যদি আমরা এইখানটায় বসিয়ে দিই ac, অর্থাৎ a ইন্টু c এর জায়গায় k1/b সমান k, সেটা করা হয়েছে। তাহলে a ইন্টু k1/b সমান k, বা a/b সমান k/k1, বা a সমান k/k1 ইন্টু b, অর্থাৎ a সমানুপাতিক b, এটাই অ্যান্সার। এরপরে চলো 4 দাগের 6এরটা কি বলছে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ কোণ COD সমান 100 ডিগ্রি, কোণ BAC সমান 30 ডিগ্রি হলে কোণ BCD সমান কত। তো উত্তরটা দেখে নাও। দেখো এবার ছবিটা সুন্দর করে এঁকে নেবে। ABCD বৃত্তস্থ চতুর্ভুজ এবং কোণ COD সমান 100 ডিগ্রি, এই কোণটা COD, এই কোণটা হচ্ছে 100 ডিগ্রি, কোণ BAC সমান 30 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এখন দেখো কোণ 2 ইন্টু CAD, 2 ইন্টু CAD, অর্থাৎ এই কোণটা 2 ইন্টু এই কোণটা সমান আমরা বলতে পারি কোণ COD, তাই না, কারণ এটা কেন্দ্রস্থ কোণ। যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তার মানে 2 ইন্টু এই কোণটা সমান COD, এটা আমরা লিখতে পারি, সেটা লেখা হয়েছে। বা 2 ইন্টু CAD সমান COD, CODর মান তো 100 ডিগ্রি বসিয়ে দিয়েছি, তাহলে CAD কত পাবো, CAD সমান 100/2 মানে 50 ডিগ্রি, তাহলে আমরা CAD এর মানটা পেয়ে গেলাম 50 ডিগ্রি। অতএব BAD টোটালটা পেয়ে যাবো 50 প্লাস 30 করলে, তাহলে BAD সমান পেয়ে যাচ্ছি BAC প্লাস CAD, অর্থাৎ 30 প্লাস 50 মানে 80 ডিগ্রি। এবার লিখবো BCD প্লাস BAD। দেখো BCD এই কোণটা প্লাস BAD পরস্পর বিপরীত দুটো কোণ কত হয়, 180 ডিগ্রি হয়। তাহলে লিখবো BCD প্লাস BAD সমান 180 ডিগ্রি। যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক, এটা ব্র্যাকেটে লিখে দিলাম। বা কোণ BCD প্লাস 80 ডিগ্রি, কোণ BCD প্লাস BAD, BAD এর মান তো আমরা পেয়েছি, BAD 180 ডিগ্রি বের করেছি, তো BAD এর জায়গায় 80 ডিগ্রি বসিয়ে দিয়েছি, সমান 180 ডিগ্রি। এখান থেকে BCD পেয়ে গেলাম 180 ডিগ্রি মানে 80 ডিগ্রি মানে 100 ডিগ্রি। তো 100 ডিগ্রি এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো তেমন কিছু অঙ্কটায় নেই, ছবিটা ঠিক করে এঁকে একটু বুঝে নিলে হয়ে গেল। তো চলো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 4 দাগের 7এরটা। 4 দাগের 7এরটা কি বলছে দেখো। ও কেন্দ্রীয় বৃত্তে 10 সেন্টিমিটার ও কেন্দ্রীয় বৃত্তে 10 সেন্টিমিটার ও 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি সমান্তরাল যায়। তো দেখো এখানে জ্যা দুটোর দৈর্ঘ্য কিন্তু সমান নয়। এই ধরনের তোমরা আগেও অনেক অঙ্ক করেছো, সেই ক্ষেত্রে জ্যা দুটো সমান দৈর্ঘ্যের ছিল। এখানে কিন্তু দেখো একটা জ্যা 10 সেন্টিমিটার আর একটা জ্যা 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি জ্যা সমান্তরাল জ্যা, এবং জ্যা AB ও CD কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। যদি AB সমান CD, যদি AB ও CD জ্যা দুটির মধ্যে দূরত্ব 17 সেন্টিমিটার হয়, তাহলে দুটো জ্যা বলেছে তাদের মধ্যে দূরত্বটা যদি 17 সেন্টিমিটার হয়, তো এই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে দেখো দুটো জ্যা, একটা ছিল 10 সেন্টিমিটার আর একটা জ্যা ছিল 24 সেন্টিমিটার, ঠিক আছে, আর তাদের মধ্যে দূরত্ব বলে দিয়েছে 17 সেন্টিমিটার। দূরত্বটা এখান থেকে এটা 17 সেন্টিমিটার, তাহলে এই ব্যাসার্ধটা এইটা অথবা এটা কত। তাহলে লিখবো AB সমান 10 সেন্টিমিটার, ছবিটা সুন্দর করে এঁকে নেবে, এটা একটু ছোট করবে, এটা একটু বড় করবে। AB সমান 10 সেন্টিমিটার এবং CD সমান 24 সেন্টিমিটার। আবার AB সমান্তরাল CD, জ্যা দুটির মধ্যে দূরত্ব DE এটা সমান 17 সেন্টিমিটার। অতএব BD, B থেকে D কত, B থেকে D এটা বলে দেওয়া ছিল 10 সেন্টিমিটার, তাহলে BD পেয়ে যাচ্ছে আমরা 5 সেন্টিমিটার। আবার D কত পাবো, এটা টোটালটা ছিল দেখো 24 সেন্টিমিটার, তার মানে D পেয়ে যাবো তার হাফ, অর্থাৎ 24/2 মানে 12 সেন্টিমিটার। ধরি OD সমান X, O থেকে D এর দূরত্বটা আমরা ধরে নিচ্ছি X, তাহলে ওই কত পাবো, ওই সমান মোট কত, মোট ছিল 17, তাহলে 17 মাইনাস এক্স, এটা যদি এক্স হয় তাহলে এটা কত হবে, মোট এখান থেকে এটা 17 ছিল, 17 মাইনাস এক্স হচ্ছে এটা, বোঝা গেল, সেটা এখানে করা হয়েছে, এটা সমান 17 মাইনাস এক্স। এবার ত্রিভুজ OBD, উপরে যে ত্রিভুজটা পাচ্ছি OBD, এই ত্রিভুজের OB স্কোয়ার সমান আমরা লিখতে পারি OD স্কোয়ার প্লাস DB স্কোয়ার।
এটা লেখা হয়েছে। তো ওবি স্কোয়ার সমান কত পেয়ে গেলাম আমরা, ওডি। ওডি তো আমরা এক্স ধরে নিয়েছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার। তো সেটাই করা হয়েছে, ওবি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস মানটা ছিল, বিডি এর মান তো 5 ছিল, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মানে পেয়ে যাচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাস 25। আবার ত্রিভুজ ওইডি অর্থাৎ নিচের যে ত্রিভুজটা, সেই ত্রিভুজেরও আমরা লিখতে পারি একই রকম ভাবে ওডি স্কোয়ার, যে ছবিটা দেখো ওডি স্কোয়ার সমান ও স্কোয়ার প্লাস ইডি স্কোয়ার। তো ওডি এর মান আমরা কি ছিলাম 17 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, আর ইডি এর মান কত বলেছিলাম দেখো, টোটাল ছিল 24, এর অর্ধেক হচ্ছে 12, তো সেটা এখানে করবো। তাহলে 17 মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তার মানে 17 289, মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র ভাঙা হয়েছে, ইন্টু 2ab মাইনাস 2ab, তাহলে 2 17 দুগুণে 34 এক্স প্লাস এক্স স্কোয়ার ইজিক্যালস টু প্লাস 144, 12 144 ইজিক্যালস টু এক্স স্কোয়ার মাইনাস 34 এক্স 289 আর 144 যোগ করলে 433। আবার ওবি সমান ওই, কারণ ওবি ওই দুটোই তো ব্যাসার্ধ এই বৃত্তটার, তাহলে ওবি সমান ওই, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ তাহলে আমরা এই দুটোকে সমান বলতে পারি। তাহলে ওবি স্কোয়ার ওবি সমান যদি ওই হয় তাহলে ওবি স্কোয়ার সমান ওডি স্কোয়ার হবে, ঠিক আছে। আবার ওবি সমান এটা হবে ওডি, সরি এটা ওডি হবে, হ্যাঁ এখানে ই লেখা হয়ে গেল, এটা ওডি। তাহলে আমরা বলতে পারি ওবি সমান ওডি হলে ওবি স্কোয়ার সমান ওডি স্কোয়ার, অর্থাৎ এই মানটা সমান এই মানটা, এখান থেকে এক্সট্রা নির্ণয় করবো, সেটাই পরের পেজে করা হয়েছে। অতএব এক্স স্কোয়ার প্লাস 25 ইজিক্যালস টু এক্স স্কোয়ার মাইনাস 34 এক্স প্লাস 433, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে এদিকে নিয়ে চলে আসলাম, আর 34 এক্স মাইনাস 34 ছিল, এদিকে চলে আসলে প্লাস 34 এক্স ইজিক্যালস টু 433, 25টা এদিকে গেল মাইনাস 25, তাহলে এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 34 এক্স ইজিক্যাল টু 433 মাইনাস 25 করলে 408, বা এক্স সমান 408 বাই 34, এটা করলে পেয়ে যাচ্ছি 12। তাহলে ওডি আমরা পেয়ে গেলাম 12 সেন্টিমিটার। অর্থাৎ দেখে নাও ওডি, ওডি বলতে কোনটা, এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে 12 সেন্টিমিটার, কিন্তু আমাদের বের করতে হবে এটা। তো আমরা এই মানটাও পেয়ে গেছি, এই মানটাও পেয়ে গেছি, এবার তো এই মানটা পেয়ে যাবো। ওবি সমান এই যে আমরা দেখতে পেয়েছি ওবি স্কোয়ার সমান, তাহলে এটা, তাহলে ওবি সমান কত হবে, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 25 স্কোয়ার, তো এক্স এর জায়গায় মানটা বসে দেবো আর 25, বোঝা গেল। তো সেটাই করা হচ্ছে দেখো, তাহলে ওবি স্কোয়ার সমান ওডি স্কোয়ার রুট ওভার ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান রুট ওভার 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মানে 144 প্লাস 25 মানে রুট 169 মানে 13। তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 13 সেন্টিমিটার। তো অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো, এভাবে স্টেপ ওয়াইজ পরপর করে নিও যেভাবে বলা হলো। এরপর চলো 1 দাগের 8 কি বলছে। ও কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাসার্ধ ও এ ও ও বি এর মধ্যবর্তী কোণ বলে দেওয়া আছে 130 ডিগ্রি। এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক পি বিন্দুতে ছেদ করে, কোণ এপিবি ও কোণ এপিওর মান নির্ণয় করো। তো দেখো এটা স্পর্শক, দুটো স্পর্শক পি বিন্দুতে এসে ছেদ করছে, এই কোণটা 90 ডিগ্রি, যেহেতু এটা স্পর্শক হয়েছে মানে এখানে লম্ব, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এই কোণটার মান বলে দেওয়া আছে, এই কোণটা হচ্ছে কোণ এ ও বি, এ ও বি সমান বলে দেওয়া আছে কোশ্চেনে 130 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কোণ এ পিবি এবং কোণ এপিও এর মান নির্ণয় করতে হবে। তো এপিবি যা পাবো তার অর্ধেক হচ্ছে এপিও, তো দুটোই পেয়ে যাবো। তাহলে দেখো কোণ এ ও বি সমান 130 ডিগ্রি, এ এবং বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি যথাক্রমে এপি ও বিপি, এই যে ছবি দেখতে হচ্ছে এপি ও বিপি। অতএব ও এ লম্ব এপি এবং ও বি লম্ব বিপি, সেটা লেখা হয়েছে। কোণ ও এপি সমান 90 ডিগ্রি, আবার কোণ ও বিপি সমান 90 ডিগ্রি। এই চতুর্ভুজটা পাচ্ছি এ ও বিপি চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি, ও সেই চারটে কোণ লেখা হয়েছে 360 ডিগ্রি। এবার দেখো প্রত্যেকটা কোণেরই যা মান জানি আমরা, কেবলমাত্র এই পি বিন্দুর অর্থাৎ এই কোণটা, এই কোণের মানটা আমরা জানি না, বাকি তো এই তিনটে কোণ বলে দেওয়া হচ্ছে, তো মানগুলো আমরা বসিয়ে দেবো। তাহলে এটা 90 ডিগ্রি ছিল, মানে 90 ডিগ্রি প্লাস এটার মান কোশ্চেনে বলে দেওয়া আছে 130 ডিগ্রি, আর এটা 90 ডিগ্রি, তো এটা পাচ্ছি আমরা। তাহলে যেমন ছিল এটার মানটা আমাদের বের করতে হবে, প্লাস এপিবি সমান 360 ডিগ্রি, বা এপিবি সমান 360 ডিগ্রি মাইনাস এই টোটালটা, তাহলে 360 ডিগ্রি মাইনাস 310 ডিগ্রি করলে আমরা পেয়ে যাচ্ছি 50 ডিগ্রি, অর্থাৎ আমরা একটা উত্তর পেয়ে গেলাম, এপিবি এর মানটা হচ্ছে 50 ডিগ্রি, এটা একটা উত্তর। এবার বলেছে যে এপিও, এপিবি করেছি, এবার এপিও এটা করলে কত পাবো, তার অর্ধেক হয়ে যাবে। তাহলে লিখবো আমরা এপিও সমান বিপিও, অর্থাৎ এই উপরের দিকে যে কোণটা এটা সমান আবার এই নিচের দিকের যে কোণটা, এপিও সমান বিপিও, অর্থাৎ কোণ এপিও প্লাস কোণ বিপিও দুটো মিলে তার মানে 50 ডিগ্রি, কারণ এপিবি সমান এপিও প্লাস বিপিও,
তার মানে সেটা মিলে হচ্ছে 50 ডিগ্রি। অর্থাৎ যেহেতু দুটো কোণ সমান, তাহলে 2 ইন্টু এপিও সমান 50 ডিগ্রি বা এপিও সমান 50/2 মানে 25 ডিগ্রি। অতএব কোণ এপিবি সমান 50 ডিগ্রি এবং কোণ এপিও সমান 25 ডিগ্রি। এটাই অ্যান্সার। তো চলো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 4 দাগের 9টা। 4 দাগের 9টা কি বলছে আগে কোশ্চেনটা দেখো। এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি ও এডি সমান 4 সেন্টিমিটার। এসি ও বিডি কর্ণদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করে যে এও বাই ওসি সমান ডিও বাই ওবি সমান হাফ হয়। তাহলে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো উত্তরটা দেখে নাও। এভাবে ট্রাপিজিয়ামটাকে এঁকে নেবে। এবার দেখো ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ বি ও সি, অর্থাৎ এই যে উপরে একটা ত্রিভুজ পাচ্ছ এ ও ডি আর নিচে যে ত্রিভুজটা পাচ্ছ বি ও সি, এর এ ও ডি কোণ এ ও ডি সমান হচ্ছে এই কোণটা সমান হচ্ছে এই কোণটা সমান বি ও সি, যেহেতু বিপ্রতীপ কোণ, বিপরীত পার্শ্বে অবস্থিত মানে বিপ্রতীপ কোণ। এবং এও বাই ও সি, যেটা কোশ্চেনে বলে দেওয়া হচ্ছে যে এও ডিভাইডেড বাই ও সি সমান ডিও বাই ও বি, এটা লেখা হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ সর্বসম, অর্থাৎ ত্রিভুজ এ ও ডি সর্বসম হচ্ছে ত্রিভুজ বি ও সি। এবার আমরা তাহলে করব এও ডিভাইডেড বাই ও সি সমান ডিও ডিভাইডেড বাই ও বি সমান আমরা বলতে পারি এডি ডিভাইডেড বাই বিসি, যেহেতু সর্বসম। এটা ডিভাইডেড বাই এটা হচ্ছে, এটা ডিভাইডেড বাই এটা হচ্ছে, সমান আমরা বলতে পারি এডি ডিভাইডেড বাই বিসি। বোঝা গেল? এবার সেটাই কোশ্চেনে বলে দেওয়া ছিল মানটা কত না হাফ। দেখো কোশ্চেনে লেখা ছিল এটা সমান হাফ, তার মানে এডি বাই বিসি সমান আমরা পেয়ে গেলাম হাফ, সেটা লিখলাম। বা 4 বাই বিসি, কারণ এডি এর মানটা বলে দেওয়া আছে 4, তাহলে 4 বাই বিসি সমান হাফ, যেহেতু এডি সমান 4 সেন্টিমিটার। তাহলে বিসি সমান আমরা পেয়ে গেলাম 4 ইন্টু 2 মানে 8 সেন্টিমিটার। এটাই চেয়েছিল অ্যান্সার, অর্থাৎ বিসি এর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। তো এই অঙ্কটা খুবই ইজি। তো চলো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 4 দাগের 10টা কি বলছে। যে লম্ববৃত্তাকার শঙ্কুর পরিধি 660 বাই 7 সেন্টিমিটার ও উচ্চতা 20 সেন্টিমিটার, তার তির্যক উচ্চতা নির্ণয় করো। তো উত্তরটা দেখে নাও। ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা সমান এল সেন্টিমিটার। অতএব শঙ্কুর উচ্চতা এইচ সমান 20 সেন্টিমিটার, এটা বলে দেওয়া আছে। অতএব শঙ্কুটি পরিধি সমান কত হবে? পরিধি হচ্ছে 2 পাই আর সেন্টিমিটার। শর্তানুসারে এই 2 পাই আর সমান কোশ্চেনে বলে দেওয়া আছে 660 বাই 7। ঠিক আছে, তো এখান থেকে আমরা আর এর মানটা বের করে নেব। তাহলে 2 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু আর ইজ ইকুয়ালস টু 660 বাই 7। তো 7 7 নিচে আছে, কেটে গেল। তো এটা কাটাকাটি করবো, এটা কাটাকাটি করলে দেখো 22 30 গুণ করলে হয় 660। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2r ইজ ইকুয়াল টু 30, বা আর সমান 30/2 মানে 15। আর এর মানটা পেয়ে গেলাম। এবার তির্যক উচ্চতা যেছে এল সমান কত পাচ্ছি? এল সমান √অফ এইচ স্কয়ার প্লাস এল আর স্কয়ার। তো এটা করলে আমরা পাবো আর এর মান হচ্ছে 15, তাহলে 15 স্কয়ার প্লাস এইচ এর মান তো 20 বলে দেওয়া আছে কোশ্চেনে। তাহলে এটা পাচ্ছি আমরা 15 15 225 আর 20 20 400। তাহলে রুটের মধ্যে 625, রুট 625 মানে 25। তাহলে লিখবো অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা সমান 25 সেন্টিমিটার, এটাই অ্যান্সার। তো চলো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 4 দাগের 11টা। গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তো দেখে নাও উত্তরটা। লিখবে ধরি গোলকের ব্যাসার্ধ সমান আর একক, অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার বর্গ একক। এখন গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে গোলকের ব্যাসার্ধ কত হবে? তাহলে আর ইন্টু 50% বৃদ্ধি হচ্ছে মানে 100 প্লাস 50 বাই 100 একক। তার মানে আমরা পেয়ে যাচ্ছি 150 বাই 100 আর একক, মানে আর ইন্টু 150 বাই 100 একক। কাটাকাটি করলে আমরা পেয়ে যাচ্ছি উপরে 0 0 কেটে গেল, তাহলে 5 3 15 5 2 10 মানে 3r/2 একক, এটা পাচ্ছি। এখন গোলকের বক্রতলের ক্ষেত্রফল তাহলে কত হবে? যদি এটা ব্যাসার্ধ হয় সেই হিসেবে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই আর স্কয়ার মানে 4 পাই 3r/2 এর হোল স্কয়ার বর্গ একক। তাহলে আমরা পেয়ে গেলাম 4 পাই ইন্টু 3 3 9 আর স্কয়ার ডিভাইডেড বাই 2 দিয়ে 4 বর্গ একক। 4 4 কেটে গেল, তার মানে 9 পাই আর স্কয়ার বর্গ একক। অতএব বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, এখন হয়েছে 9 পাই আর স্কয়ার বর্গ একক। আর আগে কত ছিল? আগে ছিল 4 পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে 9 পাই আর স্কয়ার মাইনাস 4 পাই আর স্কয়ার করে দেবো, বৃদ্ধি হয়েছে। এটা করলে পাচ্ছি আমরা 5 পাই আর স্কয়ার বর্গ একক। অতএব বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধির হার তাহলে কত না 5 পাই আর স্কয়ার, এটা বৃদ্ধি পেয়েছে। আগে ছিল 4 পাই আর স্কয়ার ইন্টু 100%, হার বললে এইভাবে করতে হয়। এখন যেটা হয়েছে আগে যেটা ছিল সেটা ডিভাইড হয়, তাহলে 5 পাই আর স্কয়ার ডিভাইড বাই আগে ছিল 4 পাই আর স্কয়ার ইন্টু 100%। তার মানে পাই আর স্কয়ার কেটে গেল, আমরা পেয়ে যাচ্ছি 5 এর 4 গুণিত 100%, 4 25 অংশ। তার মানে পেয়ে যাচ্ছি আমরা 25 গুণিত 5 মানে 125, তাহলে 125%, এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? এরপর 4 দাগের 12টা, অর্থাৎ এই ভিডিওর লাস্ট অঙ্ক। ঠিক আছে, তো কি বলছে দেখে নাও। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা দেওয়া আছে 14 সেন্টিমিটার ও বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেন্টিমিটার হলে চোঙটির আয়তন নির্ণয় করো। তো উত্তরটা দেখে নাও।
লিখবে ধরি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার, লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা h সমান 14 সেন্টিমিটার এবং লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেন্টিমিটার। অতএব শর্তানুসারে 2πr/h সমান 264, কারণ বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h, সেটা সমান 264। মানগুলো বসাবো, 2 × π এর মান 22/7 × r × h এর মান দেওয়া আছে 14, বসিয়ে দিলাম 264। তো এখান থেকে r এর মানটা বের করবো। তো কাটাকাটিটার মুখে বলছি না, কাটাকাটিটা নিজেটা বুঝে একটু করে নাও খাতায়। তাহলে r এর মানটা আমরা পেয়ে গেলাম 24/8 অর্থাৎ 3, 3/8 24। লিখবো অতএব লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত? আয়তনের সূত্র πr²h ঘন সেন্টিমিটার। এবার পায়ের জায়গায় 22/7, আর এর মান তো পেয়ে গেছি 3² মানে 3 × 3 × h এর মান তো 14। তো এখান থেকে কাটাকাটি করছি, কাটাকাটির মুখে বলছি না। তো আমরা পেয়ে গেলাম 396 ঘন সেন্টিমিটার। এটাই অ্যান্সার। তো তোমাদের আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো, আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে এই ধরনের যাবতীয় উত্তরগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ডেসক্রিপশন বক্স অথবা চ্যানেলে গিয়ে প্লেলিস্টটা অবশ্যই চেক করো এই ধরনের আরো উত্তরগুলো পাওয়ার জন্য। ওকে, ধন্যবাদ।